আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডক্টর ফজলে রাব্বি ছাত্রাবাসের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখানে বসবাস করছেন। 7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করে এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তো অবশ্যই এখানে হ্যাম্পার হবে, কারণ আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। এখন যে হলের অবস্থায়, এই হলের অবস্থাতে আসলে এখানে আসলে থাকা পসিবল না, পড়াশোনা করাও পসিবল না। এই জন্য আমরা ডিমান্ড করছিলাম যে একটা নতুন হল বা একটা কমসে কম একটা বাজেট পাস করানো হোক আমাদের একটা নতুন হলের জন্য। গত 7 মাস আগেই পিডব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজলে রাব্বি হলের, সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি, এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। বিবিসি বাংলা এক বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে। যুক্তরাজ্য সফরকালে বিবিসি নিউজকে সাক্ষাৎকারটি দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। শনিবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি কথা জানান। সিসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময়ে নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানান সিএসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সামাজিক সুরক্ষা খাতের উপকারভোগীদের 30 থেকে 40% ভুতুড়ে, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এদের নির্মূলে পদক্ষেপ নেওয়া জরুরি। আর অস্থিরতা সৃষ্টির শঙ্কায় উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা কাটছাঁট করা যাচ্ছে না। শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বছরের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ববাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সীমিত হয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নামমাত্র সুদে ঋণ পাওয়ার সুবিধাও। এমন বাস্তবতায় র্যাপিডের সংলাপে আলোচকরা জানান, অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি থেকে বের হওয়ার এখন উপযুক্ত সময় নয়। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই 2-29-32-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। সেই দেশ তার গ্রোথকে সাস্টেন করতে পারবে
এবং যেসব ডেভেলপমেন্ট অবজেক্টিভস আছে যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাটলিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। পরিকল্পনা উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উপকারভোগীদের প্রায় অর্ধেকই ভুতুড়ে। বাজেটে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন খরচ কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার বৈধ সুবিধেই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জানি যে উপকারভোগী যারা, তাদের অন্তত 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের যোগসাজশে উন্নয়ন প্রকল্প বরাদ্দের 10% দুর্নীতি হতো বলেও জানান তিনি। টাকার একটা সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পতিত জমিতে বস্তায় আদা চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন ভৈরবের চাষিরা। তাদের সফলতায় উৎসাহিত হচ্ছে নতুন কৃষকরাও। ফলে চলতি মৌসুমে গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি ফলনের আশা করছে কৃষি বিভাগ। এদিকে খাগড়াছড়িতে বেড়েছে হলুদের চাষাবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে এই হলুদ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সৃষ্টি হচ্ছে বহু মানুষের কর্মসংস্থান। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির পাশের পতিত জমিতে বস্তায় বস্তায় চাষ করা হচ্ছে আদা। কৃষকরা জানায়, এই প্রক্রিয়াতে প্রতি বস্তায় 50 থেকে 60 টাকা খরচ করে 1 থেকে 1.5 কেজি করে ফলন পাওয়া যায়, যার বাজার দর প্রায় 300 টাকা। ফলে প্রতি বস্তায় খরচ বাদে মুনাফা প্রায় 250 টাকা। অল্প খরচ আর স্বল্প শ্রমে বেশি লাভ হওয়ায় এই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। গত বছর আদা চাষ করছি, আমার প্রতি বস্তায় আনুমানিক খরচ হয়েছে 60 টাকা। আমি গড়ে প্রতি বস্তায় 1.5 কেজি করে আদা পাইছি। কৃষি কর্মকর্তা আমার সার, বীজ, বস্তা যাবতীয় দেওয়ার পরে আমি আবাদটা করলাম। উপজেলা কৃষি বিভাগ জানায়, গত মৌসুমে পরীক্ষামূলকভাবে 5000 বস্তায় আদা চাষ করা হয়। ফলনে লাভ হওয়ায় এবার আবাদ হয়েছে তার দ্বিগুণ। অনাবাদী যে পতিত জমিগুলো আছে, যেখানে যে জমিগুলো খালি থাকে, ছায়াযুক্ত স্থান, এই জমিগুলোতে খুব সহজেই বস্তায় আদা চাষটা করতে পারে এবং একবার বস্তায় আদা চাষ করার ফলে ওই বস্তায় পরবর্তী বছর আবার চাষ করতে পারে, যার কারণে এটি খুব লাভজনক। এদিকে খাগড়াছড়ির পাহাড়ের মাটি ও আবহাওয়া হলুদ চাষের বেশ উপযোগী হওয়ায় স্থানীয় কৃষক ও ঝুম চাষিরা হলুদ আবাদের দিকে ঝুঁকছেন। জেলার 9টি উপজেলায় পাটনাইয়া, কমলা সুন্দরী এবং ভিন্নি জাতের হলুদ চাষ হয়েছে। চাষিরা জানান, পাহাড়ি হলুদ সীসা ও আর্সেনিক মুক্ত এবং গুণগত মান অন্য এলাকার থেকে ভালো। তাছাড়া এসব হলুদ চাষে রাসায়নিক সারের ব্যবহার না করায় সারা দেশে এর সুনাম রয়েছে। গত বছরের তুলনায় এবছর তো হলুদের বাম্পার ফলন হয়েছে। দামও মোটামুটি 8000 টাকা মন বর্তমান চলে। গত বছর তো 6000, 60,000, এবছর 80,000 পাইছি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, 2024-25 অর্থ বছরে 9টি উপজেলায় 4851 হেক্টর জমিতে 21580 মেট্রিক টন হলুদ উৎপাদন হয়েছে। খাগড়াছড়ি অত্যন্ত উর্বর একটা হলুদের চাষাবাদের এলাকা। আমাদের বিভিন্ন উপজেলায় কিন্তু হলুদের ব্যাপক আবাদ হয়ে থাকে। এখানে একটা বিন্নি হলুদ আছে, এটা আমাদের পাহাড়ি এলাকার লোকরা করে। এটা আমরা নিজেরা ব্যবহার করেছি, চমৎকার। এটার আপনার কালার, রং সব দিকে ভালো। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের দাবিতে সোমবার আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, রোববার বাজেট পাশের কার্যক্রম থাকায় পরদিন সোমবার ঢাকার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্ব দপ্তরে একই কর্মসূচি পালন করবেন। সরকার গত 12 মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে 26 মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন এনবিআর এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। গত 25 মে
মে রাতে প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায় এনবিআর বিলুপ্ত নয়, বরং এই প্রতিষ্ঠানকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও তাকে অসহযোগিতার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আর এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।